ওয়েলকাম ফ্রেন্ডস, প্রত্যেকের স্বাগত আমাদের ইউটিউব চ্যানেলে। যে সমস্ত ভিউয়ার্সরা প্রথমবার চ্যানেলটি দেখছেন তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন এবং চ্যানেলের পাশে থাকা বেল আইকনটি প্রেস করবেন যাতে এই ধরনের খবরাখবর সবচেয়ে দ্রুত আপনাদের কাছে পৌঁছে যায়। তো আজকে এই বিষয় নিয়ে আমরা আলোচনা করব, সেটা হচ্ছে 32,000 কেস আপডেট। লিস্টে খানিকটা উপরে আসলেও এই মামলা কিন্তু শুনানির সম্ভাবনা নিতান্তই কম। পুজোর আগে মামলাটা 67 নাম্বার আইটেমে ছিল, সেটা 62 নাম্বার আইটেমে এসছে। আর জাস্টিস হ্যারিস্টন স্যারের ডিভিশন বেঞ্চ কিন্তু পরপর সিরিয়াল ওয়াইজ এই মামলা শোনেন। আজকে যে আপডেটটা ছিল, আজকে অরিজিনাল সাইডে তিনি বসেছিলেন ফার্স্ট হাফ এবং সেকেন্ড হাফে বসার পরে 9টা মামলার শুনানি হয় এবং যেহেতু 67 নাম্বার ছিল তো সেই মামলা ওঠার প্রশ্নই ছিল না। তো এই বিষয়ে বলার আগে একটা ছোট্ট বিষয় আপনাদের মনে করাই। টিআরআইসির তরফ থেকে এই মামলার ক্ষেত্রে সেই অর্থে কিন্তু কোনো ফোকাস নেই, তার কারণ টিআরআইসি বিকল্প পথে কিন্তু অলরেডি অনেকটা কাজ করে ফেলেছে। যে 32,000 টিচারে হটেভার কী হলো কি না হলো কেউ দেখার দরকার নেই, বাট তাদের যারা যোগ্য বঞ্চিত তাদের একটা অ্যাকোমোডেশন এই প্যানেলে যেহেতু প্রচুর পরিমাণ অসঙ্গতি আছে সেটাকে সামনে রেখে যদি যোগ্যদের একটা ঠাঁই হয় সেটা হতে পারে ফিউচার ভ্যাকেন্সিতে, তো সেই রাস্তায় হাঁটছিল। কিন্তু কিছু অযোগ্য শিক্ষক আবার উৎপাত শুরু করেছে। এমন উৎপাত ছিল, তারা কিছুতে চায় না এটা যে 32,000 মামলায় তাদের চাকরিটা থাকুক। তারা ইচ্ছাকৃতভাবে চাইছে যে টিআরআইসি তাদের পিছনে লাগুক এবং এমনভাবে লাগুক যাতে গোটাটাই উড়ে যায়। সেই পরিমাণ কিছু শিক্ষক যারা অযোগ্যভাবে ঢুকে বসে আছে, তারা উস্কানিমূলক পোস্ট, উস্কানিমূলক ভয়েস বার্তা এবং উস্কানিমূলক মিটিং করছে, তার এভিডেন্স আমাদের কাছে এসছে। তো টিআরআইসির পিছনে যারা লাগতে চাইছে তাদের উদ্দেশ্য হলে 32 দফা ভুল এই 32,000 মামলার ক্ষেত্রে উঠে আসার সম্ভাবনা আছে, যার টিআরআইসি বারংবার চেষ্টা করেছে যোগ্যদের হয়ে যত যা দেওয়ার, যে সমস্ত মামলাগুলো কাট অফ মামলায় যত পরিমাণ নথি টিআরআইসি এই কাট অফ মামলাগুলোর ক্ষেত্রে দিয়েছে তার শিখিয়ে আনা তথ্য কিন্তু ডিভিশনে আজ পর্যন্ত তারা প্লেস করেনি। ইভেন তাদের যে ক্যান অ্যাপ্লিকেশনগুলো হয়েছে খুব রেয়ার, মানে সেখানে সেই অর্থে ক্যান অ্যাপ্লিকেশনের মধ্যে কোনোটাই কোনো ভ্যালুয়েবল ডকুমেন্ট সেখানে দেওয়া নেই যাতে করে বিপাকে পড়তে পারে 32,000 টিচার। পরিষ্কার কথা, ক্যান অ্যাপ্লিকেশনগুলোর মধ্যে যে কটা ক্যান টিআরআইসির তরফ থেকে করা হয়েছে তাতে এমন কোনো তথ্য নেই যেখানে কারো চাকরি খেতে হবে এই করতে হবে। তাদের অ্যাকোমোডেশনের কথাটা ক্যান অ্যাপ্লিকেশনগুলোতে বলা আছে। এখন বিষয়টা হচ্ছে কিছু শিক্ষক তারা চাইছে যে টিআরআইসি এর পিছনে লাগুক এবং তাদের যতটা শক্তি আছে, যতটা তথ্য ভাণ্ডার আছে সেটা নিয়ে পুরো 32,000টাকে উড়িয়ে দিক, এই চেষ্টা তারা তাদের গ্রুপগুলোতে করছে এবং সেখানে যোগ্য যে সমস্ত শিক্ষক শিক্ষিকা আছে তারা সেটাকে প্রশ্রয় দিচ্ছে। তো সেই জায়গা থেকে সাবধান কিন্তু হতে হবে, কারণ 32টা ভ্যালুয়েবল ডকুমেন্ট এবং তার সাপোর্টিং 32টা পয়েন্টের সাপোর্টিং 32টা টাইপের ডকুমেন্ট কিন্তু টিআরআইসির হাতে রেডি। যখন এগুলো প্লেস করা শুরু হবে না তখন আর কুল কিনারা পাওয়া যাবে না। হোয়াটএভার 7.5 বছর উত্তরপ্রদেশের ক্ষেত্রে আমরা দেখেছি পুরো চাকরি বাতিল করেছে 3-4 বছর পরে, টোটালটাকে এই রিজার্ভেশনারি কোয়াশ করে দেওয়া হচ্ছে। টিআরআইসি কিন্তু এই সমস্ত কোর্ট কাছারির মধ্যে যেতেই চাইছেন, তারা চাইছে যোগ্য বঞ্চিতদের অ্যাকোমোডেশন, কিন্তু সেটাতে কারো সহ্য হচ্ছে না। সেটার পরেও অনেকবার তারা চেষ্টা করে যাচ্ছে উস্কানি দিয়ে যদি এদেরকে তাদের পিছনে লাগিয়ে দেওয়া হয়। যাক, সেই আমি জানি না এই প্ররোচনা কতদিন তারা দিতে থাকবে এবং তারপরে আলটিমেটলি যদি টিআরআইসির তরফ থেকে এরকম কোনো সিদ্ধান্ত নেওয়া হয় যে 32,000 মামলায়ও তারা তাদের সর্বশক্তি দিয়ে লড়বে, আমি জানি না তারপরে কি হতে পারে এই 32,000 ডিভিশনের মামলাতে। তারা এখনো পর্যন্ত, আমি এটুকু নিষ্ঠার সঙ্গে বলছি, এখনো পর্যন্ত 32,000 মামলা তাদের ফোকাসে, তাদের র্যাডারেই নেই। তাদের অনলি ফর ফোকাস যোগ্য যে সমস্ত অ্যাজ পার রুলস যে সমস্ত প্রার্থী যোগ্য তাদের একটা অ্যাকোমোডেশন কী করে হবে সেই জায়গাটা নিয়ে তারা ওয়ারিড, তারা চিন্তিত সেই জায়গাটা নিয়ে, এবং সেই জায়গা থেকে বিকল্প রাস্তা খোঁজার জন্য অনেকগুলো মামলা সিবি হচ্ছে। ইভেন সামান্য এই সোমবারই একটা মামলা হচ্ছে, এখানে কাট অফ মামলায় অর্ডার হতে পারে সিঙ্গেল বেঞ্চে, জাস্টিস অমৃতা ম্যাডাম বেঞ্চে। তো সেই জায়গাটায় কিন্তু কিছু জোন শিক্ষক শিক্ষিকা তারা কিন্তু উঠে পড়ে লেগেছে এবং এদেরকে প্রশ্রয় দিচ্ছে। এগুলো যদি বন্ধ না হয় না, টিআরআইসি হয়তো আলটিমেটলি সিদ্ধান্ত নেবে যে এই মামলায় সমস্ত ডকুমেন্ট পুশ করে দিয়ে যা হবে দেখা যাবে। তো যাক, এগুলো আমি কাউকে হুমকি বা ধমকি কিছু দিচ্ছি না, বাট এই পিছনে লাগা যদি বন্ধ না হয় টিআরআইসি কিন্তু সিদ্ধান্ত চেঞ্জ হবে, যেটা কিন্তু এখনো পর্যন্ত 32,000 মামলায় সেই অর্থে কোনো রকম করে মিটিং হয়নি, এই নিয়ে কিচ্ছু হয়নি, নাথিং। মামলা লিস্টে এসে এরপরে প্রত্যেকটা জিনিসে যেমন হয় টিআরআইসি তবে মিটিংগুলো হয় যে কী করা যাবে, কোন কোন পদ্ধতি এগোনো যাবে, কিচ্ছু হয়নি, নাথিং। কারণ এই মামলা নিয়ে টিআরআইসি চিন্তিত নয়, শুধুমাত্র যোগ্যদের অ্যাকোমোডেশন নিয়ে টিআরআইসি ভাবছে। কারণ এরপরে সুপ্রিম সেখানে গিয়ে কী করে লড়বে, টাকার একটা বড় জায়গা তাদের কাছে আছে, কিন্তু টিআরআইসির কাছে ওই পরিমাণ অর্থ নেই যে পরিমাণ সুপ্রিম কোর্টে লড়াই যাবে। যাই হোক, আপনাদের যে বিষয়টা নিয়ে আসো যে 32 দফা ভুল যা প্রাথমিক শিক্ষা পর্ষদ করেছে, আমি কয়েকটা মাত্র বলছি এবং তার রিলেভেন্ট সমস্ত ডকুমেন্ট আছে। একদম শুরু করবো ইনিশিয়াল স্টেজ থেকে। অ্যাপ্লিকেশন ফর্ম, যারা এই ভিডিওটা শুনছেন বা দেখছেন তারা অ্যাপ্লিকেশন ফর্ম বের করে দেখুন। প্রাথমিক শিক্ষা পর্ষদ যে বুজরুকি করেছে তাতে প্রথমে অ্যাপ্লিকেশন ফর্মে কোনো মিডিয়াম উল্লেখ করেনি,
নাম্বার 1। আমি অ্যাপ্লাই করছি 42,949-এ। আচ্ছা, সেখানে গিয়ে আমি একটা অ্যাপ্লিকেশন ফর্মে আমি কোন মিডিয়ামে উল্লেখ করলাম, এটা তো থাকতে হবে। কোন মিডিয়ামে আপনি অ্যাপ্লাই করলেন, কোন ডিস্ট্রিক্ট আপনি অ্যাপ্লাই করলেন, সেগুলো কোথায়? অ্যাপ্লাইড ডিস্ট্রিক্ট, অ্যাপ্লাইড মিডিয়াম উল্লেখ করেনি। কোন কাস্টের প্রার্থী, আপনি অ্যাপ্লিকেশন ফর্ম চেক করুন, কোনো কাস্ট আপনার অ্যাপ্লিকেশন ফর্মে নেই। কেন? এগুলো নিয়ে জাস্টিস গাঙ্গুলি বেঞ্চেও এর আগে হয়েছে, তারপর অর্ডার রয়েছে। যাই হোক, আমরা এগুলো নিয়ে প্লেস করছি না এই মুহূর্তে। সিলেকশন কমিটি রুলস মোতাবেক তৈরি হয়নি। কারা কারা ছিল? না এমএলএ ছিল, এমএলএ জনপ্রতিনিধি ছিল সিলেকশন কমিটিতে, তাদেরকে জেরা করেছিল জাস্টিস গাঙ্গুলি। সিলেকশন কমিটি একটা হয়েছিল, বাট তারা যখন এসে হাইকোর্টে এসে বলে যে এই ওএমআর শিট পোড়ানো এবং সেই সংক্রান্ত যা প্যানেল সংক্রান্ত যা বিষয় তারা কিচ্ছু জানে না। সেই রিপোর্ট আমাদের কাছে রয়েছে যে সিলেকশন কমিটি হয়েছে, বাট তারা কেউ কিছু জানে না। স্বৈরাচারী তান্ত্রিকভাবে মানিক ভট্টাচার্য নিজে সিদ্ধান্ত নিয়েছে। সিলেকশন কমিটি বড় ব্যাপার, কারণ সিলেকশন কমিটিতে কোনো এসসি প্রতিনিধি ছিল না। এটা গেল 3 নাম্বার। দেন সিলেকশন কমিটিতে, এটা তো বললাম 3 নাম্বার গেল। দেন আউটসাইডের এজেন্সি এসরা বাসু কোম্পানি উইদাউট টেন্ডারে হয়েছে। একটা কোটেশন দিয়েছে, সেই কোটেশন আমাদের কাছে আছে, যে কোটেশনের দৌলতে এন্টায়ার জুতোশিলা থেকে চণ্ডীপাত এসরা বাসু কোম্পানি করেছে। সেই এন্টায়ার কোটেশনটা আমাদের কাছে আছে, যেটা হতে পারে না। একটা 10,000 টাকা কাজ করতে গেলে টেন্ডার লাগে সরকারি কাজে, তো সেক্ষেত্রে 10-20 লাখ টাকার কাজ হচ্ছে উইদাউট টেন্ডারে, এটা হতে পারে না। যাক, প্যানেল তৈরিতে রিজার্ভেশন পলিসি মানা হয়নি বা রিজার্ভেশন রুলস মানা হয়নি, তার তো অকাট্য প্রমাণ আমাদের চ্যানেলে পেয়ে গেছেন। তার ভুড়ি নথি আমাদের কাছে আছে। প্লেস করলে কী হবে আমরা জানি না। 100 পয়েন্ট রোস্টার গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল এডুকেশন ডিপার্টমেন্টে লেখা আছে কিভাবে নিয়োগটা হবে, সে সম্পর্কিত বিষয় কিচ্ছু করা হয়নি, অকাট্য প্রমাণ রয়েছে। দেন পরবর্তী ক্ষেত্রে এসসি অফিসার তো ডিপ্রাইভ হচ্ছে, সেটা ছেড়ে দিন। জেনারেল কাট অফ 20টা ডিস্ট্রিক্টে ম্যাক্সিমাম জেলায় জেনারেল কাট অফ কিন্তু ক্রস করে গেছে। সেক্ষেত্রে জেনারেল কাট অফ লো, আর এদিকে এসসি ওবিসি কাট অফ বেশি। অ্যাজ পার সেটেল এটা হতেই পারে না, ফেসে যাবে প্রাথমিক শিক্ষা পর্ষদ এই সমস্ত নথি তুলে ধরলে। বোর্ড কর্তৃক প্যানেল অ্যাপ্রুভই হয়নি, সে অনলাইনে পাঠিয়ে দিয়েছে পিডিএফগুলো, কোনো সিগনেচার সিল কিছু ছিল না। এই প্যানেল যে অ্যাপ্রুভ হয়নি, কী ভাষা ভাসবে প্রাথমিক শিক্ষা পর্ষদ? গেজেট ভায়োলেট করে প্যানেল অ্যাপ্রুভ না করে নিয়োগ হয়ে যাচ্ছে। কালকে তো আমি লিস্ট পাঠাবো ডিপিএসসিকে, যে আমি পাঠাচ্ছি, আপনি নিয়োগ করে দিন আমার এই যে সমস্ত টিআরআইসি যে সমস্ত মেম্বার আছে 5,000 করে দিন। 5,000 মেম্বার আমি এখান থেকে জোগাড় করে, বঞ্চিত যারা সমস্ত পশ্চিমবঙ্গ থেকে কালেক্ট করে বলবো এদের লিস্ট পাঠাচ্ছি, আপনি করে দিন নিয়োগ। উইদাউট অ্যাপ্রুভালে প্রাথমিক শিক্ষা পর্ষদের অ্যাপ্রুভাল ছেড়ে যদি প্যানেলে নিয়োগ হতে পারে, তাহলে আমার প্যানেল আমি কি দোষ করলাম? আমি তো ভারতীয় নাগরিক, আমি পাঠাবো প্যানেল, সে প্যানেলে নিয়োগ দিক ডিপিএসসিগুলো। তো এটা হতে পারে না, প্যানেল অ্যাপ্রুভ ছাড়া করে নিয়োগ সম্ভব নয়। 8-এর 5 মোতাবেক তো প্যানেল তৈরি হয়নি, কারণ লেখা আছে যে জেনারেল অ্যান্ড এসসি এসটি ওবিসি রিজার্ভ প্রার্থী কম্প্রাইজিং জেনারেল লিস্টে। তো সেক্ষেত্রে অংশীভূত কোথায় হয়েছে? শুধু জেনারেল দিয়ে জেনারেল ফিল আপ করেছে, এটা একটা পয়েন্ট। দেন 8-এর 6 মোতাবেক অ্যাডিশনাল প্যানেল না দিয়ে 5% অ্যাডিশনাল প্যানেল না দিয়ে রাতের অন্ধকারে 11টা অ্যাডিশনাল প্যানেলে নিয়োগ দিয়েছে। এসরা বাসু কোম্পানির সেই 11টা প্যানেল, যেখানে 2208 জনের নাম আছে 20টা ডিস্ট্রিক্টের, সেগুলো আমাদের মামলায় আমাদেরকে দিয়েছে। এবং সেখানে যা বুজরুকি এসছে সেগুলো বললে তো খেলা তো শেষ ওখানে, যে ওগুলো নিয়ে ঢুকছি না। তারপরে দেখি 23/5/2023 যখন এই কাট অফটা প্রকাশিত হলো, আমরা ভেবেছিলাম কাট অফটা অ্যাকচুয়াল কাট অফ, বাট যখন এই পরবর্তী ক্ষেত্রে 2208 জনের তালিকা যখন আমরা দেখলাম, যখন ম্যাচ করালাম, তখন দেখলাম 18টা ডিস্ট্রিক্টে কাট অফ লো হয়ে যাচ্ছে। যে প্রাথমিক শিক্ষা পর্ষদে দেয় 23/5-এর কাট অফ, সেটা পুরো মিথ্যা, পুরো ভাওতা। তার কারণ হচ্ছে যখন অ্যাডিশনাল প্যানেল, এরাও তো একই প্যানেলে চাকরি পেয়েছে, সে হতে পারে পরবর্তী ক্ষেত্রে যখন প্যানেল একসাথে মেলানো হচ্ছে, তখন কাট অফটা দিয়েছে 2023 সালে এসে, আর এই প্যানেল হচ্ছে 2018, 19, 20, 21, 22 সালে। তাহলে সেগুলো তো তা মার্চ করতে হতো। সেটা করে দেখাচ্ছি যে 18টা জেলায় কাট অফ রিডিউস হয়ে যাচ্ছে, যে 23/5 যে কাট অফ দিয়েছে তার থেকে অনেকটা কম কাট অফ চলে আসছে। তো এই কাট অফ তো মিথ্যা, ভাওতাবাজি কাট অফ। এটা প্লেস করলে কী হবে আমি জানি না। দেন 28/11/2022 তারিখের যে ব্রেকআপ তালিকা, নামের পর নাম দিয়ে দেবো, যারা 28/11/2022 তালিকার মধ্যে নাম নেই। আমরা কি জানি একজন চাকরি পেয়েছে, সে কী করে বলবে আমি চাকরি পেয়েছি? সে বলবে যে আমার ব্রেকআপ তালিকায় নাম আছে। দেখো, এমন বহু প্রার্থী আছে যাদের নাম, ডিটেলস, অ্যাপয়েন্টমেন্ট লেটার এবং সেক্ষেত্রে আরও জয়েনিং লেটার পর্যন্ত আমাদের কাছে আছে, যারা এই 42,949 যে ব্রেকআপ তালিকা দিয়েছে সেখানে তাদের নাম নেই, অথচ তারা চাকরি করছে। ডিভিশন এই সমস্ত প্লেস করলে কী হবে? যারা পিছনে লাগছে তাদের উদ্দেশ্যে বলছি, নিজের চাকরিটা বাঁচাতে হবে নাকি কাঠি করে দিয়ে উল্টে এদেরকে খেপিয়ে তুলে দিয়ে? কারণ এদের টিআরএসি তো হারানোর কিছু নেই। টিআরএসি অলরেডি 7.5 বছর হেরে বসে আছে সেখানে। 7.5 বছর ধরে কী করেছে? কিছুই করতে পারেনি। আলটিমেটলি তো তাই, নিট ফল তো 0। তো সেই জায়গা থেকে এদের খেপিয়ে তুলে কী হবে? আলটিমেটলি এরা পুরো যদি সমস্ত নথিপত্র নিয়ে শুরু করে দেয় যাওয়া, অনেক কিছু হয়ে যাবে সেখানে। অন্তত ডিভিশন বেঞ্চে তো হবেই। তারপর সুপ্রিম কোর্টে যারা এগুলো নিয়ে মন্তব্য করা ঠিক না।
তো যাক, এইরকম ঘটনাগুলো আপনার প্রচুর পয়েন্ট, 32টার উপর পয়েন্ট। আরও একটা দুটো শুনিয়ে দিই। এসটি ভ্যাকান্সি 1500-এর উপর সিট খালি থাকার কথা। এসটি ভ্যাকান্সিতে জেনারেল, এসসি, ওবিসি, ওবিসি বিদের চাকরি দিয়েছে। মিডিয়াম কনভার্টের কোনো রুলস নেই প্রাথমিক শিক্ষা পর্ষদে, মিডিয়াম কনভার্ট করেও চাকরি দিয়েছে। 6 জেলার অতিরিক্ত নিয়োগ করেছে। মুর্শিদাবাদে 383 জনকে অতিরিক্ত নিয়োগ করেছে, তাদের নামের তালিকা আমাদের কাছে রয়েছে। ওভার সিটে নিয়োগ করা যায় না কোনো পার্টিকুলার রিক্রুটমেন্টের ক্ষেত্রে, অতিরিক্ত সিটে নিয়োগই সম্ভব, সেটা ফিউচার ভ্যাকেন্সি থেকে দিতে পারে। বাট ফিউচার ভ্যাকেন্সি যদি কোনো উল্লেখ না থাকে অর্ডার কপিতে, সেখানে 383 জনকে একই প্যানেল অবৈধভাবে নিয়োগ করা যায় না, আর্টিকেল 16 ভ্যালুয়েশন হয়ে যাবে সেখানে। তো এরকম বহু তথ্য জিনিসগুলো এই দীর্ঘদিন ধরে মামলার দৌলতে এগুলো বাইরে বেরিয়ে এসছে। আজকে মামলাগুলো না হলে এগুলো সামনেই আসতো না। 5% অ্যাডিশনাল প্যানেলে বঞ্চনা করা হয়েছে 2150 জন প্রার্থীকে, তো সেগুলো কোথায় যাবে? টিআরএস শুধুমাত্র যোগ্যদের একটা চাকরি অ্যাকোমোডেশনের চেষ্টা করছে, সেইটুকু করতে দিন। আর এখানে যদি বাদ সাধবেন তো গোটাটাই কিন্তু উড়বে, তাছাড়া কোনো জায়গা নেই। এতগুলো 32টা বেনিয়ম করে বসে থাকবে, আর যারা যোগ্য তারা 12,000 যোগ্য ছেলে মেয়ে তারা আজকে বাইরে 7.5 বছর ধরে চোখের জল ফেলবে। এটা কিসেকার ন্যায়? কোথাকার ন্যায়? জাস্টিস হবে, কিন্তু সেটা আমরা অন্য রাস্তায় টেনে নিয়ে যাচ্ছি। ধন্যবাদ সকলকে। এই ছিল আজকে ভিডিও।